আগামী 23 তারিখকে কেন্দ্র করে রাজাকারের বাচ্চা সেনাপ্রধান ওয়াকার এবং কুখ্যাত খুনি তারেক রহমানের মসনদ এরই মধ্যে আওয়ামী লীগ কাঁপিয়ে তুলেছে। গত পরশুদিনই আপনাদের বলেছিলাম 23 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৈতিক বিজয় কিন্তু ঘটে গেছে। আপনারা জেনেছেন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল থানা পর্যায়ের পুলিশের যে গোপনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনায় একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, এমত অবস্থায় আওয়ামী লীগের কর্মসূচিতে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা পুলিশের সাথে অপ্রীতিকর কিছু ঘটিয়ে ফেলতে পারে। তাই উপরোক্ত বিষয়গুলো খেয়াল করে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। এরই মধ্যে আপনারা দেখেছেন দেশের ঢাকা, চট্টগ্রাম সহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে। এদিকে কুখ্যাত রাজাকার জামাত এবং জুলাই জঙ্গি ও রাজাকারের বাচ্চারা আগামী দিনকে কেন্দ্র করে তারা একটা কর্মসূচি ঘোষণা করে ফেলেছে। ভাইরা আমার, ঢাকায় 18,000 পুলিশে মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে একদিনে সারা দেশ আওয়ামী লীগ 82টি কর্মসূচি অর্থাৎ 82টি মিছিল করে ফেলেছে। মসনদ থরথর করে কাঁপতেছে। ভাইরা আমার, ভয় পাইলে চলবে না। আগামী দিনকে কেন্দ্র করে যে যেখানে যেভাবে যে কর্মসূচি হাতে নিয়েছেন, যারা রাজপথে নামতে যাচ্ছেন রাজপথে নামবেন, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মরণ কামড় দেওয়া লাগতে পারে। যেখানের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হবে সেখানে ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সর্বাত্মক মরণ কামড়টার জায়গা মতো বসিয়ে দিতে হবে, সে যেই হোক না কেন। মাঠে নেমে পড়া সেনাবাহিনী এবং পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলে দেবার চাই, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা শান্তিপূর্ণভাবে দেশের সাধারণ জনগণের অধিকারের জন্য তাদের উপর অবৈধ বিধিনিষেধ প্রত্যাহারের দাবি এবং কারাগারে বন্দী থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাদের মুক্তির দাবির বিষয় নিয়ে তারা রাজপথে নামবে। তাদের এই গণতান্ত্রিক আন্দোলনের সামনে যদি বাধা দেওয়ার চেষ্টা করেন, আর যদি আওয়ামী লীগের মিছিলের উপর রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়, আর যদি রাজাকার এবং জুলাই জঙ্গিদেরকে নিরাপত্তা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাদের মিছিলে আক্রমণাত্মক কোনো কিছু করা হয়, সারা দেশের জনগণ কিন্তু আপনাদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে। মনে রাখবেন, এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের সংগ্রাম। 71 সালে এই দেশের মুক্তিকামী ভাইরা ওই পাক সেনাদের উন্নত মানের সমরাস্ত্র, ট্যাঙ্ক, জল কামানের সামনে দাঁড়িয়ে থেকে দেশীয় অস্ত্র নিয়ে তারা বীর দর্পে যুদ্ধ করে তাদের নাকে খত দিয়ে এই দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিল এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা ছিনিয়ে এনেছিল। তৎকালীন সময় থেকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাবায় রাখা যাইতো, আজকের এই বাংলাদেশ সৃষ্টি হইতো না। আপনি স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য, গর্বিত সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে পারতেন না। ভাইয়েরা আমার, ছাত্র দলের এই সন্ত্রাসী আউয়ালের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 32 নাম্বার কিছুদিন আগেও তোফায়েল আহমেদ সাহেবের জানাজাকে কেন্দ্র করে সেই আওয়ামী লীগের অসংখ্য নেতাদের উপরে ও মব সন্ত্রাসী করেছিল, তাদের নির্যাতন করেছিল। ওকে যদি কোনো ইউনিটে কোনো জায়গায় পান, ওর চ্যাপ্টার ক্লোজ করে দেবেন। শুধু ওই না, ছাত্র দলের যে কোনো মব সন্ত্রাসী, বিএনপির এবং কুখ্যাত রাজাকার ও জুলাই জঙ্গিদের যেখানে যদি আপনাদের কোন ধরনের বাধা দেওয়ার চেষ্টা করতে আসে, ওর পরিণতি ওইখানে ভয়ঙ্কর করে দেবেন। ওর দ্বারে যখন যেখানে যেভাবে পাবেন, ও যেন আগামী সারাটা জীবন পঙ্গুতে থাকতে হয়। হাত পা এমন ভাবে চূর্ণ বিচূর্ণতে পরিণত করে দেবেন, ও যেন ওর সারাটা জীবন হুইল চেয়ারে ওর কাটিয়ে দিতে হয়। ওর থেকে যেন অন্য সকল জঙ্গিরা, অন্য সকল সন্ত্রাসীরা শিক্ষা নেয়, আর যেন কখনো আওয়ামী লীগের কোন কর্মসূচিতে বাধা দিতে না আসে। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলে দেবার চাই, আপনারা কিন্তু বিহারীর বাচ্চা ওয়াকারের ন্যায় পাক সেনাবাহিনী নন।
সেইতে কিন্তু পরিণত হইয়েন না, পরিণতি কিন্তু ভালো হবে না। 5 তারিখ কিন্তু আপনাদের নিবিড় কু এবং রাষ্ট্র ধ্বংস, গোপালগঞ্জে যে গণহত্যা চালিয়েছেন তা কিন্তু এদেশের জনগণ ভুলে যায় নাই। মনে রাখবেন, আওয়ামী লীগের দাবি ঘরে থাকা মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি, আওয়ামী লীগের দাবি খেটে খাওয়া দিন মজুর যে সকল কৃষক ভাইরা রয়েছে উচ্চ মূল্য সারের দাম বৃদ্ধি কেন তা কমানোর দাবি, আওয়ামী লীগের দাবি ওই জুলাই আগস্টে জঙ্গি হামলার মাধ্যমে সারা দেশে যে 3500 পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার বিচারের বিষয় নিশ্চিত করার দাবি, আওয়ামী লীগের দাবি যে পবিত্র সংসদে কুখ্যাত রাজাকার স্বাধীনতা বিরোধীদের অপরাধে যাদেরকে দণ্ডিত হয়েছিল, ফাঁসি হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল, তাদের শোক প্রস্তাব গৃহীত করে যে সংসদকে অপবিত্র করেছে তার বিরুদ্ধে দাবি। সুতরাং আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা বাংলাদেশের সেনাবাহিনী হয়ে পাকিস্তানি সেনাবাহিনীর ন্যায় যদি ভূমিকা পালন করেন, দেশের জনগণ কিন্তু ক্যান্টনমেন্ট দখলে নিতে ভুল করবে না, দেশের জনগণ কিন্তু আপনাদের করুণ পরিণতি বয়ে আনবে। মনে রাখবেন, প্রত্যেকটা ঘটনা কিন্তু রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা ঘটনা কিন্তু কখনো ভুলে যাবার নয়। দেশের জনগণ কিন্তু খুব হাড়ে হাড়ে এগুলো মনে রাখতেছে। সুতরাং দেশের জনগণের বিরুদ্ধে যাইয়েন না, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু দাবায় রাখা যাবে না, এইটা চিরন্তন সত্য। আওয়ামী লীগকে দাবায় রাখা গেলেবার কিন্তু বাংলাদেশি পাইতেন না, আজকে আপনি সেনাবাহিনীর একজন সদস্যই হইতেন না। সুতরাং আওয়ামী লীগ আসছে, কাল বৈশাখী ঝড়ের ন্যায় আসছে, আওয়ামী লীগ আসছে মহাকম্পন সৃষ্টি করে আসছে, আওয়ামী লীগ আসছে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি রাজাকারের বাচ্চাদের নিশ্চিহ্ন করে দেবার জন্য, আওয়ামী লীগ আসছে বাংলাদেশকে রক্ষা করার জন্য, দাবায় রাখতে পারবা না। আওয়ামী লীগের একটা কর্মী কিন্তু এই মুহূর্তে যারা রাজপথে নামতেছে ওরা কিন্তু বীরের বেশে, ওদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে, ওদেরকে কিন্তু ওই কামান অস্ত্রের জেল জুলুমের ভয় দেখা ওরা কিন্তু ভয় পায় না। সুতরাং ওদের সামনে আসার আগে নিজের পরিবারের পরিজনদের থেকে খোঁজ খবর নিয়ে তাদের থেকে মাপ চাইয়া এরপরে এদের সামনে আইসেন। তাই হুঁশিয়ার করে বলে দেবার চাই, আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোথাও ন্যূনতম বাধা দেওয়ার চেষ্টা করলে সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু একযোগে কম্পন সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। দাবায় রাখতে কিন্তু পারবা না। জয় বাংলা। তাজ হাসমির আপনার রক্ত উন্মাদনা, তার রক্ত ক্ষুধা এত বেশি যে সে কিন্তু বারবার বলছিল যে কিসের বিচার, বিচার করেন, 5 মিনিটে বিচার করে 5000কে গুলি করে মেরে ফেলেন, এটাই বিচার। চিন্তা করেন, পাশ্চাত্যে বসবাসকারী, কানাডার মতো একটা সভ্য রাষ্ট্রে বসবাসকারী একটা উন্মাদ জঙ্গি কিভাবে আপনার মানুষ খুনের প্ররোচনা দিতে পারে। জুলাই ষড়যন্ত্র স্পেশাল এপিসোড 14 আজকে আলোচনা করব জুলাই কেন বিপ্লব। খেয়াল করুন বন্ধুরা, আমরা এতদিন বলে এসেছি জুলাই ছিল একটা ষড়যন্ত্র এবং জঙ্গি অভ্যুত্থান। আজকে স্বীকার করে নিচ্ছি জুলাই ছিল বিপ্লব এবং কেন। তার আগে বলে রাখি বন্ধুরা, আমি নানান আঙ্গিকে জুলাইকে বিশ্লেষণ করছি। এ পর্যন্ত ছোট বড় মিলে 13টা এপিসোড বের করেছি। এই এপিসোডগুলো চলবে 36শে জুলাইতে 36টা এপিসোড হবে যদি আল্লাহ সুস্থ রাখেন এবং কাজটা চালিয়ে যেতে পারি। খেয়াল করছি আপনারা এই এপিসোডগুলোকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না, আপনারা দেখছেন না, বিলিও করছেন না, কাউকে শোনাচ্ছেনও না। দুঃখ নাই, তবে আমি শতভাগ নিশ্চিত জুলাইতে বাংলাদেশের উপর যে গজব পড়েছিল, দেখুন গজব তো আল্লাহ সৃষ্টি করে, তাই না? সৃষ্টিকর্তা সৃষ্টি করে, তখন সেটার একটা ডিভাইন ক্যাপাসিটিতে সৃষ্টিকর্তা গজব সৃষ্টি করেন। কিন্তু এই গজবটা মানুষ সৃষ্টি করেছে। কোন মানুষ? সভ্যতা বিমুখ, ইতিহাস বিমুখ, একদল পশুর মতো নিষ্পাপ, বিষধারী, ঘাতক, যারা মনে করে যে তারা এই পৃথিবীতে নির্যাতিত প্রাণী, তারা এই গজবটা সৃষ্টি করেছে। পরিণতিতে একটা রাষ্ট্র যেটা একজন শক্তিমান নেতার নেতৃত্বে তরতর করে এগিয়ে যাচ্ছিল, অর্থনৈতিকভাবে যে রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে 1 নম্বর স্থানে চলে যাচ্ছিল, ইতোমধ্যে যে রাষ্ট্র মাথাপিছু আয়ে দক্ষিণ এশিয়ার অন্য 2টি রাষ্ট্রকে ছাড়িয়ে গিয়েছিল, ভারত এবং পাকিস্তান, সেই রাষ্ট্রটাকে মাঝপথে এনে বসিয়ে দেয়া হলো এবং কতদিনের জন্য এটাকে পিছিয়ে দেয়া হলো
এটা কিন্তু আমরা এখনো বলতে পারছি না। এটা নির্ভর করছে আসলে জননেত্রী শেখ হাসিনা এসে এই রাষ্ট্রটাকে কবে তিনি উদ্ধার করতে পারেন তার উপর। আজকে হ্যাঁ, জঙ্গিদের অপপ্রচারের জোর এখনো সমানতালে চলছে। জুলাইতে যারা হাত মিলিয়েছিল, সেই আস্তিক নাস্তিক ৭১-এর ঘাতক দালাল সমগ্র বাহিনী, তাদের যে মুখের জোর, তাদের যে কলমের জোর, তাদের যে কণ্ঠের জোর, তাদের যে বুদ্ধির জোর এবং তাদের যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের মিডিয়া বলতে যা অবশিষ্ট আছে সেগুলো দখল করে রেখে প্রচার চালানো, এসবের কারণে হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের আপামর জনগণের সামনে কিংবা আমাদের কোনো সেরকম সার্থক কিংবা আপনার কার্যকর কৌশল না থাকাতে, এমনকি বহির্বিশ্বের কাছেও জুলাইতে যেই গজব নাজিল করেছিল মনুষ্য বাহিনী, সেটা এখনো সেভাবে দেশে এবং দেশের বাইরে প্রকাশিত হয়নি। কিন্তু প্রকাশিত হয়নি বলে তো সত্যটা সত্য রয়ে গেছে। সত্যটা কি? সত্য হলো যেটা বললাম, যে একটা দেশ তরতর করে এগিয়ে যাচ্ছিল, যেটা সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ১ নম্বর অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছিল, যেটা সত্যিকার অর্থে সিঙ্গাপুরের মতো একটা উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2041 ফলো করে, সেই রাষ্ট্রটাকে আপনার একেবারে সম্পূর্ণ অন্যায্যভাবে এই রাষ্ট্রের 18 কোটি মানুষের ভাগ্যকে ধ্বংস করে বসিয়ে দেয়া হলো। এই যে বসিয়ে দেয়া, এটাই কিন্তু একটা বিপ্লব। এইটাকে আপনি বিপ্লব ছাড়া আর কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন? বিপ্লব মানেই তো আমূল পরিবর্তন। যখন একটা রাষ্ট্র বা একটা জাতি তার নানান সীমাবদ্ধতার তো শেষ নাই, এখানে জনসংখ্যা বেশি, এখানে সম্পদ কম, এখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, এখানে ধর্মীয় মৌলবাদের প্রসার এবং প্রসারের কারণে মানুষের চিন্তা রহিত হয়ে গিয়েছিল, কোনো ধরনের গঠনমূলক শিক্ষা ছিল না, সৃষ্টিশীল শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা ইত্যাদি অনেক সীমিত ছিল। তারপরও যে রাষ্ট্রটা অন্তত মানুষের সবচেয়ে যেটা বড় মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, কেবল শিক্ষাটা বাদে, শিক্ষা দেওয়া হচ্ছিল বাট গুণগত মানে সমস্যা ছিল, এতগুলো দিকে এগিয়ে যাচ্ছিল, সেই রাষ্ট্রটাকে সব জায়গায় পঙ্গু করে দেয়া কিন্তু একটা বিপ্লব ছিল। এই বিপ্লবের কৃতিত্ব হলো কতগুলো অপরাধী। তারপরে আমরা যদি অপরাধের মাত্রা ধরি, এটাও অপরাধের অংশ, যেটা বলেছি, আপনার অপরাধের মাত্রাগুলো যদি আপনি চিন্তা করেন, তখনও আপনি দেখবেন যে এটা কিন্তু একটা বিপ্লব ছিল। আপনাদের মনে আছে কিনা, জুলাই জঙ্গি উত্থানের পর এমনকি বাইতুল মোকাররম মসজিদের খতিবকেও পালিয়ে যেতে হয়েছিল। বাইতুল মোকাররমের মসজিদের খতিবের পালিয়ে যাওয়াটাকে জঙ্গিরা প্রচার করেছে যে শেখ হাসিনা এত অত্যাচার করেছিল যে মসজিদের ইমামও পালিয়ে গেছে। কিন্তু এটা তো সত্য ছিল না। প্রকৃত সত্য ছিল জঙ্গিদের আঘাতের মাত্রা এত বেশি ছিল যে একটা মসজিদের ইমামও তার জায়গায় থাকার সাহস করেনি, তাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছিল। আমরা এই অপরাধের মাত্রাটা কিভাবে নির্ধারণ করব, সেই জায়গাটায় কিন্তু আমাদের পরিষ্কার চিন্তাটা থাকতে হবে। অপরাধের মাত্রাটা ধরতে হবে, কতটা অপরাধ সংগঠিত হয়েছে তার চেয়েও কতটা অপরাধ করার ইচ্ছা জঙ্গিদের ছিল, সেটার ভিত্তিতে কত অপরাধ করার ইচ্ছা জঙ্গিদের ছিল। এটার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে জঙ্গি উত্থানের 2 অপপ্রচারকারী তাজ হাশমি এবং পিনাকির কাছে, মাহমুদুর রহমানের কাছে এবং অন্যান্য ইলিয়াসের কাছে, ফরহাদ মজহারের কাছে। এই যে কয়জন সন্ত্রাসীর নাম বললাম, তারা কি করেছিল, জঙ্গি উত্থানের পরপর তারা কিন্তু ফিল্ডে যারা উত্থানকারী ছিল তাদেরকে খুব তাড়না দিচ্ছিল যে তোমরা এখন সকল আওয়ামী লীগকে মেরে ফেলো। সবচেয়ে ক্লাসিক তাড়াটা দিচ্ছিল কিন্তু তাজ হাশমি। তাজ হাশমি তো এদের মধ্যে পড়াশোনায় সবচেয়ে অগ্রগামী, সেই ইতিহাস সে পড়ে আর কি। তাজ হাশমিকে আমি তার পড়াশোনা এবং কিছু কারণে তো অ্যাডমায়ার করতে হয়। এসব লোক তো চরম, একদিক থেকে সে উন্মাদ এবং অপপ্রচারকারী। তার বয়স তো 70-এর উপরে। 70-অর্ধ একটা মানুষ যখন 40 বছর বয়সী ইলিয়াসের মাত্রায় নেমে অপপ্রচার করে, সেই লোককে আপনি কিভাবে বর্ণনা করবেন? সেই লোক তো আবার শিক্ষিত, সে ইতিহাস জানে। সে বলছিল যে ইউনুস, তোমার হাতে এখন নাপোলিয়নের তরবারি, তুমি গিয়ে একে একে সবাইকে খুন করো। এই যে একে একে, এবং তাজ হাশমির আপনার রক্ত উন্মাদনা, তার রক্ত ক্ষুধা এত বেশি যে সে কিন্তু বারবার বলছিল যে কিসের বিচার করেন, 5 মিনিটে বিচার করে 5,000কে গুলি করে মেরে ফেলেন, এটাই বিচার।
চিন্তা করেন, পাশ্চাত্যে বসবাসকারী, কানাডার মতো একটা সভ্য রাষ্ট্রে বসবাসকারী একটা উন্মাদ জঙ্গি কিভাবে আপনার মানুষ খুনের প্ররোচনা দিতে পারে? উন্নত বিশ্বের বাক স্বাধীনতার সুযোগ নিয়ে মানুষ খুনের এমন প্ররোচনা দিতে পারা, এটা কিন্তু উন্নত রাষ্ট্রগুলোর, তারা যে সীমাহীন বাক স্বাধীনতার সুযোগ দিয়ে দিয়েছে, সেটার কিন্তু সম্পূর্ণ অপব্যবহার করলো এই 24-এর জঙ্গিরা। এদের মধ্যে যারা এই ধরনের খুন করে ফেলার জন্য কিন্তু ফরহাদ মজহারও উস্কানি দিচ্ছিল। পিনাকি তো এদের মধ্যে সবচেয়ে বেশি এই ব্যাপারে তার দানবীয়তা সবচেয়ে ভয়াবহ। সে কিন্তু এখনো বলে যে মানে ফ্রান্সের মতো একটা সভ্য দেশে বসবাস করে প্রতিদিনই সে নারীদের কি করতে হবে সেটা বলে দেয়, কিভাবে মানুষকে রাস্তায় মারতে হবে, বেত দিয়ে পিটাতে হবে, এগুলো বলে দেয়। তো এইসব ব্যাপারে আমরা যে এদেরকে ধরতে পারি না, এটাও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের বছরের পর বছর গড়ে ওঠা আমাদের অসচেতনতা, সীমাবদ্ধতা, সেগুলো আছে, সেদিকে না যাই। কিন্তু অপরাধের মাত্রাটা চিন্তা করুন। অপরাধ কতটা সংগঠিত হয়েছে সেটার চেয়েও বড় হলো যে এইসব অপরাধীদের অপরাধ তাদের মস্তিষ্কে কতটা অপরাধ, যে সব আওয়ামী লীগ, কত হবে বাংলাদেশের কমপক্ষে, আমি একদম মিনিমামটা ধরছি, 10-20 কোটি বলছি না, আমরা তো বাংলাদেশের কোর সমর্থক 5 কোটি মানুষ ধরেন। আজকে 5 কোটি বললে আওয়ামী লীগের উপর অন্যায় করা হয়, এটা 8 কোটি বলতেই হবে। 8 কোটি মানুষকে মেরে ফেলার যে আপনার অপরাধ, মগজের মধ্যে কিন্তু তাদের এই অপরাধটাই ছিল। যে কোনো অপরাধ আপনার দুটো হিসাবে বিচার করা হয়, যে কতটা অপরাধ আমি করতে চেয়েছি আর কতটা অপরাধ আমি করতে পারলাম। চাওয়ার মাত্রার বিচারে এটা ছিল পরিপূর্ণ একটা বিপ্লব। আর বিপ্লবটাও কিন্তু মামার বাড়ির আবদার। যারা বাংলাদেশ স্বাধীন করলো, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, পরিচালিত করলো, যারা এই দেশকে তিলে তিলে গড়ে তুললো শত সীমাবদ্ধতা সত্ত্বেও, তাদেরকে মেরে ফেলে এই দেশ তারা দখল করবে, এই যে অপরাধের চিন্তাটা, এটা ছিল একটা পরিপূর্ণ বিপ্লব। আমরা এই ধরনের বিপ্লবী চিন্তা দেখেছি যেসব রাষ্ট্রে বিধ্বংসী বিপ্লব হয়েছিল, সেই সোভিয়েত ইউনিয়ন এবং গণচীন, এই দুটো দেশে বিপ্লবোত্তর সময়ে মোটামুটি সোভিয়েত ইউনিয়নে 2 থেকে 2.5 কোটি, চীনে 4 কোটির মতো মানুষ খুন হয়েছিল বলে মোটামুটি আপনারা সব ধরনের অনলাইন ডোমেইনে গিয়ে, পাবলিক ডোমেইনে গেলে এই তথ্যগুলো পাবেন। তার চেয়েও বড় টার্গেট নিয়ে কিন্তু এই বিপ্লবীরা মাঠে নেমেছিল, যে বাংলাদেশের 8 কোটি সকল আওয়ামী লীগকে মেরে ফেললে তো 8 কোটি আওয়ামী লীগ মেরে ফেলা যায়। এইটার যদি উত্তর পিনাকি দিতে চায়, সে কি বলবে? সে বলবে যে হ্যাঁ, এইটাই ছিল এবং এটা করলেই তো বাংলাদেশ ভালো হয়ে যেত। অপরাধ করার যে চিন্তা, অর্থাৎ খুন করার যে নেশা এদের, সেই বিচারে এদের অপরাধটা আপনি দেখবেন। আমরা চীন বা রাশিয়াতে যে বিপ্লবগুলো হয়েছিল, সেইখানে খুনগুলোকে যদি আমরা অপরাধ হিসাবে চিহ্নিত করি, ঠিক সেই মাত্রার খুনের পরিকল্পনা যারা গ্রহণ করেছিল, তাদের অপরাধকেও তো সেই মাত্রায় চিহ্নিত করতে হবে। সোজা কথা, অপরাধ করার যে ইচ্ছা, সেই ইচ্ছার মাত্রায় কিন্তু 2024-এর জঙ্গি উত্থান ছিল একটা সফল এবং পরিপূর্ণ বিপ্লব। সফল বিপ্লব বলা যাবে না, ব্যর্থ হয়েছে, কিন্তু এটা বিপ্লব ছিল। অন্তত তারা বৈপ্লবিক পরিবর্তন করতে পেরেছে। একটা উদীয়মান দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন 7% থেকে 3%, 3.5% চলে আসে, সেটা কিন্তু একটা বিপ্লব। আবার দেখবেন আমাদের দেশটা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো স্বীকার করতে হবে। আমরা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা দেশ। এটার বিভিন্ন কারণ আমি বলেছি, দুর্নীতি নিয়ে আমার আলাদা বক্তব্য আছে। যারা শুনেছেন তারা শুনেছেন, যারা শুনেননি তাদের জন্য এই বক্তব্যগুলো আমি রিপিট করব, কারণ আমি যে আপনাদের জন্য কথা বলি, আপনারা যত মানুষই শুনুন কম বা বেশি, এটা একটা ঐতিহাসিক রেকর্ড হিসাবেও রাখতে চাই আমি। কারণ বাংলাদেশকে সঠিকভাবে বিশ্লেষণ আমরা তো সব জায়গায় পাই না। বাংলাদেশের জটিল এবং কঠিন সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যাধিগুলোকে চিহ্নিত করার দায়িত্ববোধ থেকেই কিন্তু আমি বক্তব্য রাখি, সেই দিক থেকে রাখি, এবং সেটা ঠিক আছে। কিন্তু অর্থাৎ যে কথাটা বলার, যে বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ, যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 15 বছরের শাসনামলে দুর্নীতিটা কমিয়ে আনছিলেন, এটা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য থেকে আমরা এটা বের করতে পারি। এখানে তর্কের কোনো বিষয় নাই। ইউনূস আসার পর কিন্তু দুর্নীতি বেড়ে গেল। কি পরিমাণ দুর্নীতি বেড়ে গেল! বাংলাদেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, শেখ হাসিনা, তারেক রহমানকে আমি এখানে ধরছি না, তাকেও আমি এই সম্মানে রাখতে চাই।
এমনকি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আমাদের এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান তো 6 মাস রাষ্ট্র শাসন করেছেন। এই শাসকদের কারো কিন্তু এতটা নির্লজ্জ হওয়ার বিষয় নাই যে রাষ্ট্র ক্ষমতায় বসে সাথে সাথে আপনার প্রদেয় 666 কোটি টাকা আপনি মাফ করে নেবেন, অর্থাৎ আপনি সাথে সাথে 666 কোটি টাকা পকেটস্থ করলেন। এটা কিন্তু একটা দারুণ বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে। একটা দরিদ্র দেশে, দরিদ্র তখন অত ছিল না, এখন আরো দরিদ্র হয়ে গেছে, যেটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছিল, তবুও তো কোটি কোটি মানুষ তো এখনো দরিদ্র সীমার নিচে এখানে বসবাস করে। সেই রাষ্ট্রে এই জঙ্গিতন্ত্র শেখ হাসিনা সরকারকে প্রতিস্থাপিত করার সাথে সাথে দেখা গেল যে একটা দানব, সর্বগ্রাসী, ক্ষুধার্ত শকুনকে রাষ্ট্রের প্রধান করা হলো, যে ভিজিবলি যে পরিমাণ দুর্নীতি করেছে, যেটা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের আর কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পাস্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ অতীতের যারা এবং বর্তমানে তারেক রহমান থেকে শুরু করে ভবিষ্যতে যারা হবেন, আমরা কল্পনাও করতে পারি না যে এমন নরপিশাচ কেউ হবেন যে বসে একটা দরিদ্র রাষ্ট্রের 666 কোটি টাকা পকেটস্থ করবে। এটা ছিল বাংলাদেশের জন্য 2024-এর বিপ্লবের একটা ক্ষুদ্র চিহ্ন। আর তো সব মিলে তো দেখেছেন যে ফারুকি, তারপরে এমনকি যারা সবচেয়ে নিরীহ, যাদেরকে আমরা মনে করি যে দুর্নীতি করেন না, তারাও কিন্তু 80 লক্ষ, 90 লক্ষ, 86 লক্ষ এইভাবে কিন্তু শুধু ডাক্তারের বিল তুলেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে 18 মাস 20 মাসে। সবচেয়ে বেশি দুর্নীতি করেছে কারা? 24-এর কোর জঙ্গিগুলা, আসিফ নজরুল, মাহফুজ আলম, সজীব ভুঁইয়া, নাহিদ হোসেন। এদের এক একটার আপনি দেখেছেন যে পেটের চর্বি কত মোটা হয়েছে। যার পেটের চর্বি হয় না, যার হজম ক্ষমতা ভালো, যে রাত বিরেতে হাঁস খেতে যায়, হ্যাঁ, ওয়েস্টিনে 5 স্টার হোটেলে, তার চামড়ার জেল্লা কি পরিমাণ বেড়েছে। এগুলো একেবারে ক্ষুদ্র টোকাই গোষ্ঠী। টোকাই কথাটা অপমানিত হয় বলবো না, মানে অতি দরিদ্র ক্ষুধার্ত কিশোর ছিল। এই ক্ষুধার্ত কিশোরগুলা, তাদের যে অর্থনৈতিক লাভ হয়েছে, পরবর্তীতে আমরা সার্জিস আলম নামে যে আত্মঘাতী জঙ্গিটা আছে, তার একটা পারিবারিক ছবিতে দেখা গেছে যে প্রত্যেকটার পেট দেখে মনে হচ্ছে এরা প্রত্যেকে 9 মাসের গর্ভবতী। পেটে ওদের এত চর্বি জমেছে। সেই সার্জিস আলমকে দেখবেন জঙ্গি উত্থানের আগে দেখবেন যে একটা লিকলিকে পাতলা ছেলে। একইভাবে আপনি আত্মঘাতী জঙ্গি হাসনাত আবদুল্লাহকে দেখেন। হাসনাত আবদুল্লাহ এই যে এমপি হওয়ার আগে বলেছিল যে কাউকে গাড়ি, আর এমপি হয়ে গাড়ি কিংবা ট্যাক্স ফ্রি এই সুযোগ আমরা দিব না, এটার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ লড়বে। এমপি হয়ে সে কিন্তু সবার আগে গাড়ির জন্য দরখাস্ত করেছে। এই যে আপনার বুনিয়াদি অর্থনৈতিক দুর্নীতি এবং শিশু বয়সে অর্থনৈতিক দুর্নীতি, এই শিশুগুলো অল্প বয়সে যেমন জঙ্গি হয়েছে, সৌভাগ্যের কারণে ওরা অল্প বয়সে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ টাকা পয়সার মালিক হয়েছে, এইটা বাংলাদেশে অতীতে বা ভবিষ্যতে আর কখনো হওয়ার সুযোগ নেই। এটা কিন্তু ছিল একটা ব্যাপক বিপ্লব। আরো কি বিপ্লবের চিহ্ন দেখেন, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে ফেলা। কিভাবে? শিক্ষকদের পেছনে ছাত্রদের লেলিয়ে দেয়া, জঙ্গিবাদের শিক্ষাকে গ্রহণ করা, সৃষ্টিশীল শিক্ষাকে ধ্বংস করা, প্রতিটা জায়গায় কিন্তু তারা বিপ্লব করেছে। আবার দেখেন, বিপ্লবের সকল পক্ষকে কিন্তু তারা লাভ দেয়নি। যেমন যারা নাটক সিনেমা করা, যারা মার্কিন ডলার, নগদ মার্কিন ডলার নিয়ে ওরা নেমেছিল, সেই নাটক, সিনেমা ইত্যাদি সৃষ্টিশীল জায়গাগুলো মোটামুটি ভয়াবহ হুমকির সম্মুখীন এখন, যদি না জননেত্রী শেখ হাসিনা এসে দেশে আবার সাংস্কৃতিক ক্ষেত্রগুলো চালু করে। এটা তারেক রহমান হয়তো চেষ্টা করবেন, কিন্তু তারেক রহমানকে তো, যেহেতু তিনি একই কোয়ালিশনের অংশ, এটা তিনি কতদূর করতে পারবেন সেটা এখন দেখার অপেক্ষায় আমরা থাকব। এইভাবে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে যেই আমূল একটা পরিবর্তন হয়ে গেল 2024-এ, প্রতিটাই কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এবং প্রতিটাই ঋণাত্মক পরিবর্তন। এই ঋণাত্মক পরিবর্তনটা হয় যদি আপনার বিপ্লবটা জঙ্গিরা করে তখন, আর যদি সাধারণ মানুষ বিপ্লব করে তখন পরিবর্তনগুলো হয় ইতিবাচক পরিবর্তন। বাংলাদেশের মানুষকে খুব খতিয়ে দেখতে হবে যে এই যে এতগুলো বৈপ্লবিক পরিবর্তনের কথা বললাম, সেখানে কোথায় কার স্বার্থ নিহিত আছে, বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষ, তাদের কি স্বার্থ রক্ষিত হয়েছে। আর ধোঁকাবাজিতেও এটা বিপ্লব। চাকরির কথা বলে, বৈষম্য দূরীকরণের কথা বলে, নির্বাচনের কথা বলে বিপ্লব করেছে, কোনোটা তারা কিন্তু রাষ্ট্রে কার্যকর করে নাই। ধোঁকাবাজিতেও কিন্তু এটা একটা অভিনব বিপ্লব। এত বিপ্লবের মাঝে আমরা মাঝখান দিয়ে রাষ্ট্রটাকে হারালাম, যে রাষ্ট্রটার
সমূহ সম্ভাবনা দেখা একেবারে সেই কি বলে মান্ধাতার আমলে চাপিয়ে দেওয়া যে সংস্কৃতি, এবং তার ভিতরে এক ধরনের হলিউড সিনেমার হিরোইজম দেখানোর একটা মানসিকতা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর। আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উপর যে হিরোইজম দেখানোর জন্য যে জোকারি এবং সার্কাজম শিক্ষামন্ত্রী দেখাচ্ছেন, আমাদের দেখেন আগামীকালকে পরীক্ষা, শিক্ষার্থীরা এখনো রাজপথে সারা দেশে। উনি সংসদে দাঁড়িয়ে বলছে সারা দেশে ডিসিদের সাথে, এসপিদের সাথে, টিওনোদের সাথে তার কথা বলা শেষ, কোনো জায়গায় কোনো অসুবিধা নয়, শুধু কুমিল্লাতে একটু অসুবিধা আছে, হালকা একটু অসুবিধা আছে। গোটা বাংলাদেশ কি দেখছে? সোশ্যাল মিডিয়া, পত্র পত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়া, এমনকি রয়টার্সেও পর্যন্ত বাংলাদেশের বন্যা নিয়ে নিউজ দেখলাম। 51 জন নিহত হয়েছে, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই বাংলাদেশের এই সমসাময়িক অবস্থা নিয়ে ধারাবাহিক নিউজও রয়েছে। কিন্তু এই একগোয়ারে সরকার মূলত সে আমাদের এই ছেলে মেয়েদেরকে ফার্মের মুরগি বলেছে, যে বৃষ্টি মাথায় পড়লে তাদের নাকি জ্বর আসে, তাদেরকে স্যাটায়ার করছে। আমাদের সন্তানদের নিয়ে আমরা স্যাটায়ার করতে পারি, আমাদের সন্তানদের নিয়ে ট্রল করতে পারি, নিজের একগোয়ারে মানসিকতা এস্টাবলিশ করবার জন্য, এস্টাবলিশ করার মানসিকতার ক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা কি করছি? ফার্মের মুরগি বলছি। ফার্মের মুরগি বলছেন মুখ দিয়ে, আর রাস্তাঘাটে তাদেরকে রোস্ট বানাবেন, গোটা বাংলাদেশ মেনে নেবে। এটা এভাবেই হবে। বাংলাদেশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের সাথে রয়েছে, শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের সাথে রয়েছে। তাদের জীবনের নিরাপত্তা, জীবনের যেখানে ঝুঁকি থাকে সেখানে পরীক্ষা তারা কিভাবে দেবে? আমরা বিভিন্ন ভিডিওতে, বাড়ি ভাই আপনার ওয়ালেও দেখলাম, বিভিন্ন জায়গায়ও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে রাস্তাঘাটে বিভিন্ন কানা খন্দড়ে আমাদের মেয়ে বাচ্চারা পড়ে যাচ্ছে, ছেলে বাচ্চারা পড়ে যাচ্ছে, সেখানে আক্রান্ত হচ্ছে, রিক্সার থেকে জলের ভিতর, পানির ভিতরে পড়ে যাচ্ছে। সবকিছু মিলে একটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের বাচ্চারা তা কিন্তু পরীক্ষা দিচ্ছে। এ সময়ে এসে তাদেরকে জোর করে বাধ্য করানো। খেয়াল করে দেখেন, একটি মেয়েকে কিন্তু আমরা দেখলাম পরীক্ষা খারাপ হয়েছে বলে আত্মহত্যা করেছে। তা এই যে শিক্ষার্থী আত্মহত্যা করলো, এই যে তাদের উপরে চাপিয়ে দেওয়া সংস্কৃতি, জোর করে শিক্ষা যেখানে আনন্দের বিষয়, আনন্দ নিয়ে শিক্ষা গ্রহণের কথা বলা হয়, সেখানে আমাদের বাচ্চাদেরকে আমাদের শিক্ষামন্ত্রী একেবারে সেই হীরক রাজার দেশের প্রতিটা মন্ত্রীর যে অবস্থা, আমাদের এই বর্তমান যিনি শিক্ষামন্ত্রী, তিনি ইতিমধ্যে নানা ধরনের খেতাবে ভূষিত, তিনি চাপিয়ে দিচ্ছেন আমাদের এই বাচ্চাদের উপর হীরক রাজার মন্ত্রী হিসেবে। তা এই যে প্রজন্ম, এই আলফা প্রজন্ম, খেয়াল করে দেখেন, এরা কিন্তু রাজনীতি সচেতন, দেশ সচেতন, সময় সচেতন, যে কারণে এদের মুখ থেকেই কিন্তু বেরিয়ে আসছে। আমরা এক সময় ভুল করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আমরা আবার তাকে ফেরত চাই দেশের এই সংকটকালীন সময় মোচনের জন্য। এটা আমার কথা নয়, আজকে সোশ্যাল মিডিয়ায় আমার সেই বোনটির কথা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে। বা এই যে বাচ্চাদের নিয়ে যে তাদেরকে একদিকে ফার্মের মুরগি বানানো হলো রোস্ট বানানোর জন্য, অলরেডি তার আলামত আমরা দেখছি। আমি দেশের মানুষ যারা এই পরিস্থিতি অবজার্ভ করছেন সবার প্রতি অনুরোধ জানাবো, আমাদের এই শিক্ষার্থীদেরকে রক্ষা করুন। এই ভয়ানক একটা প্রাকৃতিক দুর্যোগ সাথে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, দুটির সমন্বয়ে আমাদের বাচ্চাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে তো শেষ করেছে। এখন যারা শিক্ষা গ্রহণ করবে তাদেরকে ক্ষতবিক্ষত করা হচ্ছে, তাদেরকে রোস্ট বানানো হচ্ছে। এজন্যই কিন্তু প্রাসঙ্গিকভাবেই আমাদের এই বাচ্চারাই কিন্তু এই মিলন সাহেবকে মুরগি মিলন নাম দিয়ে দিয়েছে। আমি জানি না যে এই মুরগি মিলন নাম আগে কিভাবে সেই শীর্ষ সন্ত্রাসীর নাম হয়েছিল, কিন্তু প্রাসঙ্গিকভাবে আমি মনে করি এই যে মন্ত্রীর নাম তারা দিয়েছে, এটি মানে মানে সময়ের ক্ষেত্রে যেমন প্রাসঙ্গিক, ব্যক্তির ক্ষেত্রেও তেমন প্রাসঙ্গিক। আবার খেয়াল করে দেখেন যে মানে সারা দেশের মানুষ, তাদের মনোজগৎ কি, আমাদের বাচ্চাদের মনোজগৎ কি, এমনকি এই যে ফখরুল সাহেব, রিজভী সাহেবের বক্তব্য শোনালেন, তার কিছুটা মাঠে বা রাজনীতি অঙ্গনে মানুষের পালস তিনি জানেন বলেই তিনি বলছেন। কিন্তু খেয়াল করে দেখেন এই শিক্ষামন্ত্রী এবং তার যে প্রধানমন্ত্রী, তাদের কিন্তু এ বিষয়ে কোনো মানে মিনিমাম কোনো তাদের কোনো কথাবার্তা নাই, অনুসূচনা নাই,
কোন রকম সংকোচ নাই, লজ্জাও নাই। তা মনে হয়, আমার কেন জানি মনে হয়েছে এ প্রজন্মকে জাইমা রহমানের সাথে রাজনীতি করতে বলেছিলেন আমাদের মিলন সাহেব। কেমন শিক্ষামন্ত্রী চিন্তা করেন, তোমরা কার সাথে রাজনীতি করবে? জাইমা রহমানের সাথে রাজনীতি করবে। এখন সম্ভবত আমার মনে হয় এই বাচ্চাদের উপরে নির্যাতনটা চালাচ্ছে যে বাচ্চারা এই শিক্ষামন্ত্রী জাইমা রহমানের সাথে রাজনীতি করার বিষয়, তারপরে নকল আর চলবে নার বিষয়, আমাদের এই বাচ্চারা যেভাবে বাস্তবতা উপলব্ধি করে শিক্ষামন্ত্রীকে মানে এক কথায় বলতে গেলে ধবল ধোলাই যেভাবে করেছে, সেটির একটি রাগে বশবর্তী হয়ে প্রতিহিংসা পরায়ণতা ভিতরে ধারণ করেই কিন্তু বাচ্চাদের উপরে এই আক্রোশ শিক্ষামন্ত্রী দেখাচ্ছে। তা না হলে এই দুর্যোগময় মুহূর্তে কখনোই জীবন যেখানে বাঁচে না, পরীক্ষা কিভাবে সেখানে হয়? এই বোধ বুদ্ধি আমাদের এই বাচ্চাদের থাকলেও এই বুড়ো ভাম শিক্ষামন্ত্রী বলে না যে মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত একটি নাটক, ঠিক না, নাটকের থেকেও ছোট যেটি বুড়ো শালিকের ঘাড়েরও একটি প্রহসন আমরা শুনেছিলাম। তা আমার আজকে সারাদিন এই বুড় শালিকের ঘাড়ের মিলন সাহেবের কথাই বারবার কিন্তু মাথার ভিতরে চক্কর দিচ্ছে। আমি মনে করি যে আজকের যে প্রজন্ম, এই প্রজন্ম হয়তো নানাভাবে তাদেরকে বিভ্রান্ত করা যাবে, কিন্তু সত্য থেকে কিন্তু তারা বিচ্যুত হয় না। যে কারণে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এই প্রজন্ম বিভ্রান্ত হলেও তারা কিন্তু সত্যের পথেই আছে। আজকে তাদের মুখ থেকেই সেই কথাগুলো কিন্তু বাড়ি বাড়ি বের হলো। এবং আমি মনে করি যে আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা যারা এই বাচ্চারা, এই আমাদের সন্তান সমতুল্য যে শিক্ষার্থীরা, এদের ফিরে আসার ঘোষণা এবং স্বেচ্ছায় যে আমি সবাই নিয়ে ফিরবো, আত্মসমর্পণ করব, মরা মেরে ফেলতে পারে, জেল হতে পারে, তাতে কিছু যায় আসে না। একজন বীরের ঘোষণা, উনি দেশে আসতে চান, প্রয়োজনে দেশত্যাগ করেছিলেন। কারণ ওই সময় দেশত্যাগ না করলে উনি চাইলে ওই দিন কয়েক হাজার মানুষ মারা যাইত, সিস্টেম ছিল। উনি এদেশের মানুষের, বিশেষ করে আজকে যে শিক্ষার্থী রাস্তায় এই মুহূর্তে আমরা দেখতেছি, তাদের রক্ত ঝরাতে চাননি। এবং সেই সময় যে রক্ত ঝরানো হয়, কারা রক্ত ঝরিয়েছিল সেইটার তো সুষ্ঠু তদন্ত আন্তর্জাতিক হবে না করার জন্য উনি চেষ্টা করেছিল। আবু সাইদকে কে মেরেছে বিচার তদন্ত কমিটি করেছিল, সেটা বাতিল করে দিয়েছিল। জাতিসংঘ করবে না, কেউ করবে না। এবং এমনেস্টি তো চিন্তাই করা যায় না। এমনেস্টি যে মহাসচিব ছিল সে তো সরকার পক্ষের মানুষ, বুঝাই যায় এমনেস্টিতে কারা আসে। এই সরকারও করবে না, গত সরকারও করলে আসল সত্যটা বের হয়ে যাবে। সুতরাং উনি এই দেশের মানুষের রক্ত চান না। কেন চান না? সন্তান তুল্য এরা, উনার নাতির বয়সী এরা। এখন এই দেশটা উনার বাবা সৃষ্টি করেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, উনার সেই জায়গায় অবদান আছে। সে ছোটবেলায় তিনি সে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন। শুধু পরিবারের একটা ভূমিকা আছে, ঐতিহাসিক ভূমিকা। আমরা যদি দেখি, সেই দিকে যাব না। আমি এই জায়েদের বক্তব্যের মধ্যে যেটা সরকার অন্যান্য প্রথম যারা মন্ত্রী এমপি যারা সরকারের আশেপাশে আছে, তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনটা চায় না। জায়েদ যে কথাটা বলেছে, সে মানুষের পালসটা বুঝতে পারতেছে, বুঝে সে বলতেছে যে আমরা ওনাকে ওয়েলকাম জানাই। কারণ সে এই যে রিজভি যেভাবে মানুষের পালসটা বুঝতে পেরেছে, যে যদি এই মুহূর্তে আন্দোলনে যদি শিক্ষামন্ত্রীর পক্ষে কথা বলে, তাইলে এই ছাত্রদের আন্দোলনকে আরো এখানে আগুন জ্বেলে দেওয়া হবে। রিজভি সেখানে একটু শান্ত করার চেষ্টা করতেছে, কিন্তু সরকারের পক্ষেই কথা বলতেছে এবং সরকারের পরামর্শেই কথা বলতেছে। একইভাবে জাহেদ বঙ্গবন্ধু কন্যা ঘোষণার পরে কয়েকদিনের মানুষের পালস বুঝে জাহেদকে বলা হয়েছে তুমি এইভাবে বল। এই যে জাস্টিসের কথা বললো, ইনসাফ বলে, পাকিস্তানি উর্দু ভাষার ইনসাফ, কারণ তো পাকিস্তানি জন্মাতো, এই যে ডিএনএ টেস্টটা করা উচিত। সবগুলোই পাকিস্তানি জন্মানো, তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াইতে পারে।
এইগুলা ছিল বিএনপির গ্রোমিং করা। একেবারে শুরু থেকে 15-16 বছর বিএনপির পক্ষে কথা বলেছে, এখন সুর পাল্টে গিয়েছে। এর কথা, ওই যে কথা, মানুষ কিন্তু এগুলা এখন আর ভুলে না। মানুষ চেয়ে আছে বঙ্গবন্ধুর কন্যার প্রত্যাবর্তনের দিকে। কিভাবে আসবে না আসবে আমরা ওই যে আলোচনা করেছি, সেটা উনার বিষয়। এবং ওই যে একটা কথা এখানে বলেছে কিন্তু দেখেন, যে উনি কোন অবস্থায় কোন স্ট্যাটাসে ভারতে আছেন সেটা ওই সরকার যেন উনি জানেন। তার মানে সে কিন্তু সেও বলতেছে না যে, সে কিন্তু বন্দির কথা বলতেছে না। চালাক তো, একটু ঘটে বুদ্ধি আছে তো, চমৎকার করে কথা বলতে পারে, মানুষকে ম্যানেজিং। আমরা আমাদের সেই আমাদের লোকজনের সেই অভাবটা আছে যে ম্যানেজিং করার ক্ষমতাটা আমাদের নেই। এই যে ম্যানেজিং এর বিষয়টা আমি আসতেছি এখানে নিয়ে আসতেছি ছাত্রদের আন্দোলন। এই যে আজকে ছাত্ররা রাস্তায় নামিয়েছে কারা? রাস্তায় নামিয়েছে কারা? অভ্যাসটা, এই ভাঙচুরের অভ্যাসটা করিয়েছে কারা? এদেরকে বিভ্রান্ত করে বঙ্গবন্ধুর একটি কথাকে টুইস্ট করে যে আন্দোলনের সূচনা তারা করেছিল শেষ মুহূর্তে আইসা, তুমি কে আমি কে, রাজাকার টুইস্ট করেছে। আপনি কথাটার অর্থ যদি সেই দিন যদি সত্যিকার অর্থে যারা বুঝেছেন, তারা এটা নিয়ে টুইস্ট করতেন না। যদি এটাকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, বঙ্গবন্ধু কন্যা সরকারের পতন ত্বরান্বিত করার জন্য যদি ব্যবহার না করত, টুইস্ট করে মিথ্যাচার করে, এই জুলাই সন্ত্রাস বা যে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা, বিভ্রান্তিক রাস্তায় নিয়ে এসেছে। উনি কি বলেছিলেন? উনি কিন্তু শিক্ষার্থীদেরকে বলেন, উনি বলেছিলেন যারা মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাটা মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিপুতিরা পাবে নাকি, রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি, এটার বাস্তবতা। সেটাকে টুইস্ট করে নিয়ে, আর সেটার বিপরীতে আমরা কিন্তু আরেকটা সেদিন তৈরি করতে পারিনি, সে পরিস্থিতি আমাদের ছিল না। যাই হোক, আজকে এই যে মিলন বলল, আমরা একটা যে মুরগি মিলন বলে একটা কথা আছে, আমরা জানতাম একটা কি একটা, এটা বোধহয় হুমায়ুন আমাদের নাটকে না গল্পে আমি না কিসে একটা মুরগি মিলন পড়েছিলাম, বা বাস্তবতা জানি। এই লোকটা আসলে মুরগি মিলন। সে এমন ভাবে শিক্ষা, মুরগি মিলন হচ্ছে বুঝছেন, ঢাকা ইউনিভার্সিটির এক সময়কার একটা চরিত্র, যেমন পাগলা শহীদ, মুরগি মিলন, এইভাবে নাম। আমি মনে করতে পারি যে মুরগি মিলনটা কিন্তু একটা প্রচলিত শব্দ, তাকে এইটাই কি আমি জানি না। কালাজাহাঙ্গীর, না এরপরে তোমার গাল কাটা কামাল কিছু ছিল না, এই যে বুঝছেন। এখানে এই কথা প্রসঙ্গে আসতে আমার একটা প্রসঙ্গ বলেন, এখানে প্রাসঙ্গিক না। এই যে নরসিংদীর পলাশবাড়িতে বিএনপির এক নেতা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে তো মানুষের নির্যাতনের, বুঝছেন। যে এক নেতা করছে কি, বালু ব্যবসায়ীকে, বালু উত্তোলনকারী, সে ওইখানে বালু উঠাইতে কন্ট্রাক্ট নিয়েছে, উঠায় কেন তাকে বিএনপির নেতাকে তার পারমিশন না নিয়ে কেন সে বালু উঠাইতে, সেই জন্য ধরে নিয়ে এসে ওর কান কামড়ে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন না? আজকে নিউজটা দেখেছি, দেখেছি। আর কয়েকদিন আগে দেখলেন যে একটা অন্ডকোষ চেপে ধরে দস্তখত দিতেছে। নতুন কিছু জিনিস এই যে যুক্ত হচ্ছে যারা বদৌলতে, নামের সৃষ্টি হয়, বিশেষণের জন্ম হয় এভাবেই। এইভাবে তো এই যে বললাম যে মুরগি, এই যে বিশেষণ গুলো সৃষ্টি হইলো আর কি। এই যে কথাগুলা বললো যে মুরগির ফার্মের বাচ্চাদের মতো, কত বড় কথা। আর এইটাকে এখন এই যে আমি বললাম যে রাস্তায় কিন্তু ওরা বিভ্রান্তি ছড়িয়ে ওই যে বঙ্গবন্ধুর কন্যার বাস্তব কথাকে টুইস্ট করে, যেটা তারা বিভ্রান্ত যে ওই কোমলমতি সন্তানদেরকে যেভাবে রাস্তায় নামিয়েছিল, আজকে সেই রাস্তায় ওরা তো রাস্তা চিনে গিয়েছে। এই তোর প্রজন্ম তো রাস্তা চিনে গিয়েছে। আজকে যখন তাদেরকে সরাসরি অ্যাটাক করা হলো, সেই যে রাস্তা চিনিয়েছে বাবারা, আজকে তাকেই সেটা ভুক্ত হচ্ছে। কিছুক্ষণ আগে জব দেখেছেন কিনা, আগামীকাল তারা ঘোষণা দিয়েছে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় উত্তরা থেকে। এই উত্তরা থেকে কিন্তু ওই জুলাই সন্ত্রাসের সূচনা হয়েছিল, মূলত উত্তরা থেকে ঘোষণা দিয়েছে।
ওই যে মার্চ টু ঢাকা, মার্চ দিতে, এবং পুলিশ করলো কি, এখন কে স্বৈরাচার? ছাত্রদের নেতার ভিডিও দেখলাম, সে বলতেছে সবাই স্বৈরাচারের দোষ, ফ্যাসিস্টের দোষ। এই ছাত্রদের এই দায়টা দিতেছে। এই আন্দোলন তো আওয়ামী লীগ করতেছে না, ছাত্রলীগ করতেছে না, এটা তুমি সৃষ্টি করে। এদেরকে সুজাত ভাই আবার মাদকাসক্ত, টোকাই, টিকটকার এগুলো ছাত্র দলের নেতারা বললো আজকে বললো। এবং তারপরে শিক্ষার্থীরা কিন্তু ওদেরকে ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে। নাসিরকে আমরা দেখলাম দালাল ইয়ে করতেছে ইয়েরা। কারণ এইটা তার বিষয়টা হচ্ছে কি, মানুষের এইটা তো তার, এই যে আজকের যে আন্দোলনটা নেমেছে ওরা, এটা তাদের নিড, এদের প্রয়োজন। এইখানে বিভ্রান্তের বিষয় না। সে ভুক্তভোগী, তার সাথী পানিতে পড়ে গিয়েছে, সে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতেছে, সে সবসময় পরীক্ষা যাইতে পারতেছে না অনেকে পানির কারণে, সে ভুক্তভোগী। এটা হচ্ছে ভুক্তভোগীর বিভ্রান্তির বিষয় না। এখানে আমি যদি এখন গিয়ে বলি তুমি আন্দোলন করো কেন, এটা তোমার সমস্যা না, সে বলবে না এটা তো আমার সমস্যা, এটা তো তারেকের সমস্যা না, এটা তারেকের সমস্যা না। নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি পছন্দ করি না, কোনো অবস্থায় করি না। আমি পাইলে কালকে ওকে, আমি যদি কেউ ইয়ে করতে পারে আমি পুরস্কৃত করবো। কিন্তু কালকে একটা কথা বলেছে, কিছু কথা বলে লোকজন তারেক সম্পর্কে, সে বলেছে যে আমার শিক্ষার্থী পানিতে পড়ে যাচ্ছে, উনি বউ নিয়ে বেড়াইতে যাইতেছে। এই আন্দোলন হচ্ছে উনি বউ নিয়ে গাড়ি ড্রাইভ করতেছে। রুবিন ফারহান আমার পছন্দের মহিলা না, তার কথা আজকে একটি মাত্র লোক যে পার্লামেন্ট আজকে কথা বলতেছে। আচ্ছা, কোথায় আমাদের সে মুক্তিযোদ্ধারা, কোথায় আমাদের ফজলুর রহমানরা? কোনো কথা বলে না কেন? কেন বলে না? রিজভী নেগেটিভ অর্থ হইলো সে তার সরকারকে বাঁচানোর জন্য সে বলতেছে, এটা বলতেছে। এই যে জয়দেব বললেন যে রিজভী যে রাস্তার আন্দোলনের বিষয়টাতে সে জানে, এই যে মানুষের জীবনের সাথে, এটা তার জীবনের সাথে সম্পর্কিত। এই আন্দোলন থেকে তাকে একান্ত বললে হবে না আওয়ামী লীগ করাচ্ছে, ফ্যাসিস্ট বললে তো হবে না, হবে না। সুতরাং আর এই মুরগি মিলনের পক্ষে বা এই সরকারের পক্ষে এটা ম্যানেজমেন্ট করা অত সম্ভব না। ম্যানেজমেন্ট সবাই করতে পারে না। এই যে মেয়েটা বললো আমরা ভুল করে শেখ হাসিনাকে হটিয়েছি, আমরা ওনাকে ফেরত চাই, সে তো মনের কথা বলেছে। এই যে ম্যানেজমেন্টটা, আজকে শেখ হাসিনা বন্যা হয় নাই, আগে বৃষ্টি হয় নাই, বৃষ্টি কি আজকে ভারতকে বৃষ্টি, ভারত মনে করেন পানি ছেড়ে দেয়, ভারতকে বৃষ্টি দেয় নাকি? চট্টগ্রামে আগে জলবদ্ধতা হয় নাই, সবসময় তো জল, কিন্তু সেইটা ম্যানেজমেন্ট করা, সেই যে ম্যানেজমেন্ট করা, আজকে পানিতে বাসছে সারা দেশ, পরীক্ষা দিতে পারতেছে না। তারেক রহমান তুমি তোমার বউ নিয়ে ঘুরতে যাও। বঙ্গবন্ধু কন্যা কি করতেন? যখনই কোনো বন্যা হতো উনি কাউকে বিশ্বাস করতেন, কারো হাতে ছেড়ে দিতেন না। উনি নিজে সারাক্ষণ, জয়দীপ তো দেশে আপনি বলতে পারেন বিষয়গুলো, উনি সারাক্ষণ টেলিফোনের কাছে বসে থাকতেন। উনি ওইখানে বসে, গণভবনে বসে উনি সারা রাত সারাদিন নিজে নিয়ন্ত্রণ করতেন কিভাবে, উনি জানতেন কিভাবে কি করতে হয়। আমি উনি একটা সাক্ষাৎকার পড়েছি যে উনি যে কতটুকু জানতেন, জ্ঞানী এই বিষয়ে। উনি তো ইঞ্জিনিয়ার না, উনি ওই যে নদীতে যে মাটি ড্রেজারে তুলে ফেলে দেয়, একদিন উনি যাচ্ছিলেন সড়ক পথে, দেখলেন যে মাটিটা এমন জায়গায় ফেলতেছে, আবার অন্য জায়গায় ভরাট হইতেছে গিয়ে। উনি বললেন এইভাবে তো হবে না, এই মাটি কাজে লাগাইতে হবে। উনি নিজে বলেছেন, এটা আমি শুনেছি, যে এই মাটিটা তুলে এমনভাবে ফেলতে হবে যে রাস্তা হয়ে যায়। এক জায়গা থেকে খনন করে আরেক জায়গায় ভরে ফেলবে, সেটা হইতে পারে না। আনোয়ার মঞ্জু সাক্ষাৎকার পড়েছিলাম, সে তখন মন্ত্রী ছিল, সে বলেছে উনি সারা রাত দিনের কাজ নিজে শেষ না করে উনি ঘুমাইতেন না। সারাক্ষণ ওনার সাথে ফাইলটা উনি দেখেছেন, উনি যখন আমেরিকা গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, ওই অনলাইনে ফাইলে সাইন করতেছেন, ওইগুলো ব্যস্ত ছিলেন, বিদেশ শহরে এগুলো কাজ করা হয়। এই যে ম্যানেজমেন্টের এই বিষয়টা, এই ম্যানেজমেন্ট কি কোথাও তো আমার ম্যানেজমেন্ট দেখতেছি না। আজকে পরীক্ষা পিছাইলে ক্ষতিটা হইতো, কি হইতো? পরীক্ষা কি পিছায় নাই? আগে পিছায় নাই পরীক্ষা। এগোচ্ছে গুয়ার তুমি, ওরা মানুষকে মানুষ মনে করে না। এদেরকে এরা মনে করে এদেরকে ব্যবহার করা যাবে, কিন্তু তাদের কোন দাবি মানে এদেরকে মানুষ মনে করে না। আজকে পুলিশকে কেন লাঠিচার্জ করতে হচ্ছে? এই পুলিশ নাকি শুধু স্বৈরাচারের মানুষ খুন করেছে,
লাঠি চার্জ করতে হয়, এখন কিছু করতেছে না, যে স্বৈরাচারটা কে? কিন্তু মানুষের জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো। সুতরাং এইগুলো আবার প্রশ্নে ফিরে যে আগের প্রশ্নে যা আপনি আমাকে করেছিলেন, ওইসব জাহেদা এইসব বলে কোনো লাভ নাই। আমি ওই যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা রাজনৈতিক জীবন শেষ, এরা বলে তো ওর চেহারাবাদী চেয়ে দেখবেন, ওইটা আত্মতুষ্টির জন্য বলে। ওরাও জানে, সেও জানে যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু প্রাসঙ্গিক শেখ হাসিনা আজকে প্রমাণ হচ্ছে। সামান্য এক বন্যা নিয়ন্ত্রণ করতে পারতেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনা কতটুকু প্রাসঙ্গিক সেটা আসলেই বোঝা যাবে। উনি আসার ঘোষণায় তোমাদের কাপড় নষ্ট হয়ে গিয়েছে, প্রত্যেকের কাপড় নষ্ট হয়ে গিয়েছে, চেক করে দেখো। আর আজকে মিডিয়ার সামনে বড় বড় কথা বলতেছো, উনি আসলে তোমাদের কি অবস্থা হবে তোমরা নিজেই বুঝতে পারতেছ না। তোমরা কি মনে করো উনি বিমানে আসবেন? উনি যদি বেনাপোল দিয়ে ঢুকেন, ঢাকায় আসতে আসতে কয়েক কোটি মানুষ ওনার সাথে থাকবে মিছিলে, কয়েক কোটি। কালকে একটা ভিডিও আমি দেখতেছিলাম, ব্যাখ্যা করতে শেখ হাসিনা কি হইতে পারে, একজন লোক এটা করেছে। সেটা বয়সটা আমি শুনতেছিলাম যে আজকে যার সন্তানকে জেলে পুরে রেখেছে সেই সঙ্গী হবে, যে নির্যাতিত সেই সঙ্গী হবে। আপনি আমার বলেন বাড়ি পাই, একটা মানুষ জেল থেকে বের হয়, নির্যাতনের পর বের হওয়ার পরে একজনই কি বলতেছে যে আমি আওয়ামী লীগ করি না, আমি ছাত্রলীগ করবো? সে বলতো না, আমি আবার লড়াই করি। সুতরাং উনি যদি সড়ক পথেও আসেন, ঢাকায় আসতে আসতে কয়েক কোটি মানুষ হবে। এই কয়েক কোটি মানুষকে কোন জায়গায় আমরা সবাই গ্রেপ্তার হব। জয়দেব, আমি আজকে যাবো, আমি কিন্তু জয়দেব তো জয়দেব গ্রেপ্তার, এইভাবে তো লক্ষ লক্ষ মানুষ যখন গ্রেপ্তার হবে ওনার সাথে, কয়জনকে যে কয়টা জেল আছে যে জায়গা দিতে পারবে, এই ভয় তারা আছে তাদের। আমি যখন মরতে চাই আমাকে মারতে পারে না। আমি তো মরতে যাচ্ছি, তুমি আমার মারো, আমি জেলে যেতে চাই, আমাকে জেলে নাও, জামিন দিবে না, জামিনের প্রয়োজন নেই। দেশকে বাঁচাতে উনি জীবনও দিবেন, সেটা আগেও বলেছি, আমরা আলোচনা করেছি। সুতরাং ওইসব জায়েদ ফায়েদ ছাগলা টাকলা এগুলো একটা দেখলাম ফুয়াদ নাকি এই যে টাকলা, সেও কথা বলতেছে। এই যে কথাবার্তা এরা বলে, এরা ভয়ে বলতেছে। সবগুলার দেখবেন যে সব বলে না, কয়েকবার প্রস্রাব করে খবরের মধ্যে। যখন বলে ওই সাংবাদিকরা যদি জায়েদের নিচের অংশ দেখতেন ভিজে গেছে। শেখ হাসিনার নাম নিলে ওদের ইয়ে হবে, ভয়ে, বুঝছেন, ভয়ে। কয়দিন পরে দেখবেন ওদের আশেপাশে গুলা দুর্গন্ধে যাওয়া যাবে না, দুর্গন্ধ ছড়াবে এরা এমনিতেই দুর্গন্ধ ছড়াইতেছে আজকে। ধন্যবাদ। ছাত্রদল নেমে গেছে সব জায়গায়, তারা করছে, আবার ইয়ারা নেমে গেছে, মানে হাসনাত আব্দুল্লাহ নেমে গেছে এদের পক্ষে। ছাত্রদল নেমে গেছে, খেলা শুরু হয়ে গেল খেলা। বিএনপি কে বাঁচতে হইলে বাড়ি ভাই, আমি শেষ করে এই যে আপনি বললেন না, একদিকে হাসনাত নামতেছে ছাত্রদের পক্ষে, এইদিকে ছাত্রদল নামছে এদেরকে কন্ট্রোল করার জন্য মিলনের পক্ষে। এখন বিএনপি কে শুধু এইটা বিষয় না, সব দিক মিলে যদি বিএনপি কে আসলেই বাঁচতে হয়, এদের হাত থেকে, জামাতের হাত থেকে যদি বাঁচতে হয়, হাসনাতের হাত থেকে যদি বাঁচতে হয়, এই আন্দোলনকে যাতে আবার হাসনাত বিভ্রান্ত করতে না পারে, আবার যেন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড় করাইতে না পারে, আবার যদি তাদের পক্ষে কাজে না লাগাইতে পারে, বিএনপি যে বাঁচতে হইলে আমার একটা অনুরোধ বিএনপির কাছে, রিজভি যে বলেছে, আমি তার সাথে একবার বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। শেখ হাসিনাকে ব্লেম করা বন্ধ করো, বঙ্গবন্ধু কন্যার কাছে মাপ চাও, চেয়ে বলো মাপ না, আমি বুঝছি, আমাকে রক্ষা করো। আমি যেটা বলতে করবে না, আমি যেন কেন বললাম, আমি দেশটাকে ভালোবাসি, এই প্রজন্মকে ভালোবাসি বলে কথাটা বলতেছি। বারি ভাই, যেখানে রয়টার্স, গার্ডিয়ান তারা শেখ হাসিনাকে নিয়ে নিউজ করে, তার সাক্ষাৎকার ছাপানোর জন্য তারা মুখিয়ে থাকে, আন্তর্জাতিক বিশ্ব এখন শেখ হাসিনার দিকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানও কিন্তু এই ঘোষণার পরে মুখিয়ে রয়েছে। এই বিষয়টা ধারণ করার মতো ন্যূনতম কিছু থাকা তো লাগবে,
এই জায়েদুর রহমান মগজে মেধা লাগবে তো। উনি আসলে কে? উনি কি? উনি কবে থেকে রাজনীতি বিশ্লেষণ করেন? ওনার যেমন আপনাকে আমরা চিনি, আমার শৈশব থেকে চিনি। সাপোজ আমার সিনিয়র যারা রাজনীতি করে তারাও আপনাকে চেনেন। কিভাবে চেনেন এটা নতুন করে এখানে ব্যাখ্যা দেওয়ারও দরকার নেই। কিন্তু এই জায়েদুর রহমানকে আমি নিজে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2000 সালে ভর্তি হয়েছি। আজ পর্যন্ত তো এই মালের পয়দা কোনো সময় দেখি নাই। এই 17 বছরের শেষের দিকে কয়েক বছর এসে টকশো কেন্দ্রিক কিছু চিল্লাপাল্লা করতো, এর বাইরে মানে সে যে রাজনীতি বিশ্লেষক বা রাজনীতি নিয়ে গবেষণা করে বা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করে বা কি করে এটা নিয়ে কিন্তু কোনো মানুষের কোনো ধারণা ছিল না। হঠাৎ করে উনি তথ্য উপদেষ্টা। 5 আগস্টের পরে তার জিনিসই আমি এখন শেখ হাসিনাকে চিনতে গেলে, শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করতে গেলে, শেখ হাসিনা তো একটা বিশাল প্রতিষ্ঠান, তাকে আগে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তারপরে তাকে নিয়ে মন্তব্য করতে হবে। সে এমন ভাবে অহংবোধ নিয়ে বলছে যে স্বাগত জানায়। তো গলার সুর তো এক সপ্তাহ আগেও যখন জায়েদুর রহমানের গলার সুর তো খুব চড়া সুর হয়েছিল নেত্রীর দেশে ফেরার ব্যাপারে, হঠাৎ করে গলার সুর এত নরম হয়ে গেল। তার মানে মাননীয় নেত্রীর এই যে দেশে ফেরার বক্তব্য, আত্মসমর্পণে করবার যে বক্তব্য, এই বক্তব্যের ভিতরে এমন কিছু নিহিত আছে যেটি বাংলাদেশের জন্য মঙ্গলজনক, যেটি লাল সবুজের পতাকার জন্য মঙ্গলজনক। যে কারণে এই কষা জায়েদ বলেন বা তাদের যারা পদাঙ্ক অনুসরণ করে, যে মোস্তফা ফিরোজ বা আরো আছে কয়েকজন, এরা আসলে ভীত সন্ত্রস্ত যে শেখ হাসিনা দেশে আসা মানে 81-তে কি হয়েছিল, আর 2007-এই বা কি হয়েছিল, আটকাতে তো পারেনি। আবার এবারের প্রেক্ষাপট তো আরো বেশি ভিন্ন এবং ভিন্নতর। সেক্ষেত্রে এখানে জমায়েত বলেন বা পাবলিক সংশ্লিষ্টতা বলেন, এই জায়গা এখন গোটা বাংলাদেশের জনগণ তো এখন শেখ হাসিনা কেন্দ্রিক। টোটাল এই জায়গাটিতে যখন বাংলাদেশের মানুষের পালস শেখ হাসিনা কেন্দ্রিক, এটি ধারণ করার বিকল্প এই কষা জায়েদের এর বাইরে আর নাই। যে কারণে গলা সুর নরম করতে হবে, যতই নিজেকে দেখাক অনেক কিছু। মানে আমার ওনার কথা শুনে আমার আসলে মনে হলো ছোটবেলায় একটা নিজেরা এক বন্ধু আর এক বন্ধুকে বলতাম, তা ওনাকে আসলে বলতে ইচ্ছা করছে, পারে না কিছু আমেরে কয় লিচু। হ্যাঁ, তা ওনার আসলে ওই শেখ হাসিনা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নাই, তিনি কি পারেন কি পারেন না যার সেই সেন্স নাই, সে শেখ হাসিনা নিয়ে মন্তব্য করে। হ্যাঁ, তাকে নিয়ে আসলে বাড়ি ভাই এত সময় আমরা এখানে বলছি যে, এবং যার ভিতরে হাস্য রসাত্মক জায়গাটা সামনে অ্যাপ্রোচ করাটাই মূল উদ্দেশ্য, বা শিক্ষার্থী বা জনগণকে বিনোদন দেয়া, সার্কাজম দেয়া, সেটাই যার মূল উদ্দেশ্য, লক্ষ্য, হিরোইজম দেখানো যার লক্ষ্য, তাকে যিনি চয়েস করেছেন তিনিও একই মেধা মগজে ধারণ করে আমি মনে করি। যে কারণে এত সময় পার হয়ে যাচ্ছে, এত শিক্ষার্থী আক্রান্ত হলো, ক্ষতিগ্রস্ত হলো, মানসিকভাবে বিপর্যস্ত হলো, সংসদে দেখেছেন কোনো উইচি রয়েছে? বরং মাথার ভিতরে কিন্তু রাজনীতিবিদের মাথার ভিতরে সারাক্ষণ স্ত্রী থাকলে তো হবে না। রাজনীতিবিদের দেশের ভিতরে থাকবে মানুষ। বঙ্গবন্ধু বা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আমরা যত দূর স্টাডি করে জেনেছি, নিজের পরিবার পরিজনকে সময় দিতে পারেন নাই, ঈদ করতে পারেন নাই, স্কুলে বাচ্চাকে নিয়ে যেতে পারেন নাই। আর ওনার মাথার ভিতরে সারাদিন যদি স্ত্রী থাকে, এই শিক্ষার্থী, এই জনগণ, এই অসহায় মানুষগুলোকে কে দেখবে? এই বন্যা হচ্ছে, ওনার বন্যার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাড়ির সামনে জানালা মোছা, গাড়ির গ্লাস মোছা। তার বন্যা নিয়ন্ত্রণ বা এই শিক্ষার্থীদের পাশে থাকা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে একটা ছোট গাড়ি, আচ্ছা, মিডিয়া শো করা সবসময় আমি খেয়াল করে দেখলাম। স্ত্রী তার মাথার ভিতরে থাকে, গোটা বাংলাদেশ থাকে না, আমার এই কোমলমতি সন্তানেরাও থাকে না।
তা সেখানে এদের কাছে এক্সপেকটেশনের কোনো প্রয়োজন নাই। এই বাচ্চা বাচ্চা সন্তানরাও কিন্তু টের পেয়ে গেছে বলে রাজপথে নেমেছে, এবং আমি বিশ্বাস করি এই বাচ্চাদের মায়েরাও আস্তে আস্তে রাজপথে নামবে, বাবারাও রাজপথে নামবে, পরিবার নামবে। কারণ এটি শুধুমাত্র বন্যা কেন্দ্রিক অনুষঙ্গ নয়, আস্তে আস্তে এর সাথে অনেক কিছুই সম্পৃক্ত হবে। যতই ছাত্রদল পারেনি, যার কারণে তারেক রহমান হাসনাতদেরকে শিক্ষার্থীদের কাছে পাঠাচ্ছে তাদেরকে বোঝানোর জন্য। শিক্ষার্থীরা কিন্তু নিজেরা এখন সচেতন যে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে তাদেরকে এই হাসনাতরা বিভ্রান্ত করতে পেরেছিল। আজকের দিনে কিন্তু কোনো হাসনাত, কোনো সার্জিস, কোনো নাহিদ এই আলফাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, কিছুই কাজ হবে না, পারবে না। এবং এই শিক্ষার্থীদের উচিত এই হাসনাতরা এদের ধারে কাছে কোথাও গেলে গণপিটুনি দেয়া এবং তাদেরকে গণধুলাই দিয়ে ওখান থেকে বের করা। কারণ এরা আন্দোলনের একটি জায়গা ছিল, কোটা আন্দোলনের, যেটি সরকার কেন্দ্রিক ছিল না, যেটি ছিল কোর্ট কেন্দ্রিক। সেই জায়গাটি থেকে এই সন্তানদেরকে কিন্তু বিভ্রান্ত করেছে এই হাসনাত, নাহিদ, সার্জিস। এরা কিন্তু আবারও ওই মগজ ধোলাই করবার জন্যই ওদেরকে আওয়ামী লীগ ইস্যু, বঙ্গবন্ধু ইস্যু, মুক্তিযুদ্ধ ইস্যুতে কিন্তু বিএনপি, জামাত বা এনসিপি এরা আলাদা কিছু নয়।